গ্রামের এক কোণে একটি ছোট্ট কাঁচা বাড়িতে তিন অনাথ বোন মেঘলা, নীলা আর তিথি অনেক কষ্টে জীবন কাটাচ্ছিল। টানা ৪ মাস ধরে তারা বাড়ি ভাড়া দিতে পারেনি। সেই চিন্তায় তিনজনের মুখেই দুশ্চিন্তার ছাপ। দিদি, কাল রাতে আমার একদম ঘুম হয়নি। বারবার মনে হচ্ছিল যদি সত্যি প্রধানমশাই আজ আমাদের বাড়ি থেকে বের করে দেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো আর কেউ নেই যে আশ্রয় দেবে। আমিও সারা রাত সেই কথাই ভেবেছি। গ্রামের প্রায় সব বাড়িতেই গিয়েছি, কারো কাছে সাহায্য চেয়েছি, কারো কাছে কাজ চেয়েছি, কিন্তু সবাই এমনভাবে ফিরিয়ে দিয়েছে যেন আমরা এই গ্রামের মানুষই নই। তবুও তোদের কথা ভেবে আমি হাল ছাড়তে পারি না। দিদি, আমার মনে হয় শুধু টাকার জন্য আমাদের সঙ্গে এমনটা হচ্ছে না। অনেক দিন ধরেই গ্রামের মানুষ আমাদের এড়িয়ে চলছে। মনে হয় যেন তারা আমাদের পরিবারকে ঘৃণা করে, কিন্তু কেন সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই বাইরে থেকে প্রচণ্ড রাগী গলায় ডাক ভেসে এলো। এই দরজা খোলো, সবাই বাইরে বেরিয়ে আয়। তিন বোন বাইরে বের হতেই গ্রামের প্রধান রঘুবীর কয়েকজন লোক নিয়ে সামনে এসে দাঁড়ালো। প্রধানমশাই, এত সকালে কি কারণে এসেছেন? কারণ তোকে আগেই বলেছিলাম ৪ মাস ধরে ভাড়া দিসনি, আজ এই বাড়ি খালি করে দিবি, আর এক মুহূর্ত এখানে থাকতে দেব না। প্রধানমশাই, আমরা পালিয়ে যাব না, শুধু আর কয়েকটা দিন সময় দিন। আমি আর আমার ২ দিদি দিন রাত পরিশ্রম করে আপনার সব টাকা শোধ করে দেব। আমাদের রাস্তায় নামিয়ে দেবেন না। আমার কান আর তোমাদের অজুহাত শুনতে চায় না। এখনই বের হয়ে যাও, না হলে আমার লোকেরা বের করে দেবে। আপনি তো গ্রামের প্রধান, গ্রামের অসহায় মানুষকে সাহায্য করার বদলে এভাবে অপমান করছেন। একদিন এই অন্যায়ের বিচার অবশ্যই হবে। আমাকে জ্ঞান দিতে আসিস না। এই বাড়ি এখন থেকে আমার, তোমাদের থাকার অধিকার শেষ। ৩ দিন ধরে তারা এদিক ওদিক ঘুরে বেড়ালো, কোথাও আশ্রয় মিলল না। দিদি, আমার আর হাঁটার শক্তি নেই। মনে হচ্ছে আমাদের ভাগ্যেই হয়তো একটা ঘর নেই। এমন কথা বলিস না। যতক্ষণ আমরা একসঙ্গে আছি ততক্ষণ আমরা হারিনি। ঈশ্বর নিশ্চয়ই আমাদের জন্য একটা পথ খুলে দেবেন। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমল। ঝড় শুরু হওয়ার আগে তিনজন দৌড়ে শালবনের ভেতরে ঢুকে পড়ল। কিছু দূর গিয়ে তারা একটি খোলা জায়গা দেখতে পেল। দিদি, দেখো, জায়গাটা কত সুন্দর। পাশে ঝর্ণা আছে, চারদিকে বড় বড় গাছ। এখানে কেউ আসে বলেও মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এটাই আমাদের নতুন শুরু হতে পারে। আমরা যদি নিজেদের হাতে একটা ছোট কুঁড়ে ঘর বানাই, তাহলে আর কেউ আমাদের তাড়াতে পারবে না, ভাড়ার চিন্তাও থাকবে না। সত্যি দিদি, তাহলে আজ থেকে এই জায়গাটাই হবে আমাদের নিজের বাড়ি। হ্যাঁ, এই পৃথিবীতে কেউ আমাদের জায়গা না দিলে আমরা নিজেদের জায়গা নিজেরাই তৈরি করব। তিন বোন ডালপালা, বাঁশ, পাতা আর মাটি জোগাড় করে সূর্য ডোবার আগেই একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করল। রাতে তারা ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল, কিন্তু মাঝরাতে হঠাৎ ছাদ দিয়ে পানি পড়তে শুরু করলো। মেঘলা দিদি, তাড়াতাড়ি ওঠো, আমাদের নতুন ঘরের ছাদ ভেঙে পানি ঢুকছে। রাতের নিস্তব্ধতা ভেঙে ছাদের ফুটা ফুটা পানি ঘরের ভেতরে পড়তে লাগলো। বাইরে ঝড়ের গর্জন আর বজ্রপাতের শব্দে পুরো শালবন কেঁপে উঠছিল। তিন বোন এক কোণে গিয়ে দাঁড়ালো। মেঘলা দিদি, আমরা কত কষ্ট করে এই ছোট্ট ঘরটা বানিয়েছিলাম। যদি আজ রাতে এটা ভেঙে যায় তাহলে আবার আমরা কোথায় যাব? মনে হচ্ছে ভাগ্য আমাদের একটু সুখও সহ্য করতে পারছে না। ভয় পাস না নীলা, একটা ঘর ভেঙে গেলে আবার বানানো যায়। কিন্তু যদি আমাদের সাহস ভেঙে যায় তাহলে আর কিছুই গড়ে তোলা যাবে না। রাতটা কোনোভাবে কাটিয়ে দে, সকাল হলেই আমরা ছাদটা আরো মজবুত করে বানাবো। দিদি, আমার একটা বুদ্ধি এসেছে। কাল যদি আমরা নদীর ধারে শক্ত কাদামাটি এনে ছাদের ওপর মোটা করে লাগিয়ে দিই, তাহলে হয়তো আর পানি ঢুকবে না। আমি ছোট হলেও কাজ করতে পারবো, তোমরা আমাকে আটকাবে না।
তুই ছোট হলেও আমাদের সবচেয়ে সাহসী। ঠিক আছে, কাল আমরা তিনজন একসঙ্গে কাজ করব। এই ঘরটাকে এমন মজবুত বানাবো যেন কোনো ঝড় সহজে ভাঙতে না পারে। সারা রাত তিন বোন ভিজে মাটির ওপর বসে কাটিয়ে দিল। কারো চোখে ঘুম এলো না। ভোরে সূর্য উঠতেই বৃষ্টি থেমে গেল। তিনজন কোনো সময় নষ্ট না করে কাজে নেমে পড়ল। নীলা, তুই বাঁশগুলো ধরে রাখো। তিথি, তুই শুকনো পাতা আর দড়িগুলো এনে দে। আমি নদীর ধারে শক্ত মাটি নিয়ে আসছি। দিদি, আজ বুঝতে পারছি নিজের ঘর নিজের হাতে বানানোর আনন্দ কত বড়। কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু এই কষ্টের মধ্যে একটা শান্তি আছে। অন্তত কেউ এসে আমাদের তাড়িয়ে দিতে পারবে না। আমি চাই এই ঘরটা শুধু থাকার জায়গা না হোক, এটা যেন আমাদের নতুন জীবনের শুরু হয়। একদিন আমরা সবাইকে দেখিয়ে দেব গরিব হলেই মানুষ ছোট হয়ে যায় না। ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর কুঁড়ে ঘরটি আগের চেয়ে অনেক শক্ত হয়ে গেল। কয়েকদিন কেটে গেল। তিন বোন বন থেকে শাক, ফল আর শুকনো কাঠ সংগ্রহ করে কোনো মতে জীবন চালাতে লাগলো। একদিন মেঘলা গভীর চিন্তায় বসেছিল। কি ভাবছো দিদি? সকাল থেকে তোমাকে খুব চিন্তিত লাগছে। শুধু এইভাবে বন থেকে খাবার জোগাড় করে বেশি দিন চলবে না। আমাদের একটা কাজ দরকার। নিয়মিত আয় না হলে ভবিষ্যতে আবার সমস্যায় পড়ব। তাহলে আমরা গ্রামের প্রধানের কাছে নয়, গ্রামের অন্য কারো কাছে কাজ চাইব। সবাই তো আর খারাপ হতে পারে না। নিশ্চয়ই একজন ভালো মানুষ আমাদের সাহায্য করবেন। ঠিক বলেছিস। আজই আমরা গ্রামে যাব। যে কাজই হোক সৎভাবে করব। নিজের পরিশ্রমে উপার্জন করব। তিন বোন নতুন আশা নিয়ে সোনাপুর গ্রামের দিকে রওনা দিল। তাদের বিশ্বাস ছিল গ্রামের সবাই খারাপ হতে পারে না, কেউ না কেউ নিশ্চয়ই কাজ দেবে। কিন্তু তারা জানতো না আজকের দিনটা তাদের জন্য আরও বড় অপমান নিয়ে অপেক্ষা করছে। শোন, আমরা কারো কাছে ভিক্ষা চাইতে যাচ্ছি না। আমরা শুধু একটা সৎ কাজ চাইব। কাজ ছোট বা বড় যাই হোক, নিজের পরিশ্রমের টাকায় বাঁচব। তাই কেউ খারাপ কথা বললেও মাথা ঠান্ডা রাখবি। দিদি, আমি প্রতিশ্রুতি দিচ্ছি রাগ করব না। কিন্তু যদি কেউ আমাদের বাবা মাকে নিয়ে অপমান করে, তখন নিজেকে সামলানো খুব কঠিন হবে। এতদিন ধরে সবাই আমাদের ঘৃণা করছে, অথচ আমরা জানি না আমাদের অপরাধটা কি। তোমরা শুধু সাহস রাখো। আমার মনে হয় ঈশ্বর এত কষ্ট দিচ্ছেন কারণ সামনে নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। অন্ধকার যত গভীর হয়, সূর্য ওঠার সময় তত কাছাকাছি চলে আসে। তিন বোন গ্রামের বাজারে পৌঁছাতেই কয়েকজন মহিলা তাদের দেখে ফিসফিস করতে লাগলো। আরে দেখো দেখো, ওরা আবার গ্রামে এসেছে। যাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে তারা আবার কি মুখে এখানে এসেছে? কাজ করবে নাকি? আগে নিজেদের পরিবারের নাম পরিষ্কার করুক, তারপর কাজ চাইতে আসুক। কথাগুলো শুনে নীলার রাগ চেপে রাখা কঠিন হয়ে গেল। আমরা আপনাদের কি ক্ষতি করেছি? আমাদের দেখলেই এত অপমান করেন কেন? আমরা তো কারো কাছ থেকে কিছু ছিনিয়ে নিইনি, শুধু নিজের পরিশ্রমে বাঁচতে চাই। বড় বড় কথা বলিস না। পুরো গ্রাম জানে তোদের পরিবার কেমন ছিল, তাই কেউ তোদের বিশ্বাস করে না। যদি সত্যি আমাদের পরিবারের কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা আমাদের খুলে বলুন। আমরা না জেনে এত অপমান সহ্য করছি কেন? দুই মহিলা একে অপরের দিকে তাকিয়ে হেসে চলে গেল, কিন্তু কোনো উত্তর দিল না। তিন বোনের মন আরও ভারী হয়ে গেল। ঠিক তখনই গ্রামের এক ধনী ব্যবসায়ীর বাড়ির সামনে এসে দাঁড়ালো তারা। লোকটির নাম ধনরাজ। দিদি, আমি শুনেছি উনি অনেক বড় ব্যবসায়ী। হয়তো আমাদের একটা কাজ দিতে পারেন। চেষ্টা করে দেখি। আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। তোমরা এখানে কেন এসেছো? আমরা তিন বোন খুব বিপদে আছি। কোনো দয়া চাই না, শুধু একটা কাজ চাই। যত কষ্টই হোক আমরা মন দিয়ে করব। শুধু এতটুকু সুযোগ দিন যাতে নিজের পরিশ্রমে দুবেলা খেতে পারি। ধনরাজ কিছুক্ষণ চুপচাপ তাদের দিকে তাকিয়ে রইল।
তারপর মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, তোমাদের কথা শুনে মনে হচ্ছে তোমরা সত্যিই পরিশ্রমী। ঠিক আছে, কাল সকাল থেকে আমার গুদামে কাজ করবে। কাজ ভালো করলে মজুরিও ভালো পাবে। আর কোনো সমস্যা হলে সরাসরি আমার কাছে চলে আসবে। তিন বোন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। আপনি সত্যি আমাদের কাজ দেবেন? সবাই যেখানে আমাদের তাড়িয়ে দিয়েছে সেখানে আপনি এত সহজে বিশ্বাস করলেন? মানুষের অতীত নয়, বর্তমানটাই আমার কাছে বড়। কাল সকালেই চলে এসো। তিন বোন খুশিতে একে অপরের দিকে তাকালো। পরদিন খুব ভোরে মেঘলা, নীলা আর তিথি ধনরাজের গুদামে কাজে পৌঁছে গেল। তিন বোনের মনে নতুন স্বপ্ন। তারা ভেবেছিল হয়তো এতদিনের কষ্টের পর এবার তাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। কিন্তু ভাগ্য তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছিল। তোমরা ঠিক সময় এসেছ, এটা আমার খুব ভালো লেগেছে। আমার এখানে অলস মানুষের কোনো জায়গা নেই। যদি মন দিয়ে কাজ করো তাহলে কখনো অভাব হবে না। আমি চাই তোমরা নিজের পায়ে দাঁড়াও। আপনি আমাদের যে সুযোগ দিয়েছেন সেটা আমরা কোনোদিন ভুলব না। এতদিন সবাই আমাদের দরজা থেকে ফিরিয়ে দিয়েছে। আপনি অন্তত আমাদের মানুষ বলে সম্মান দিয়েছেন। আমরা কথা দিচ্ছি, আপনার বিশ্বাস কখনো ভাঙব না। আমি মানুষ চিনতে ভুল করি না। যাও, আজ থেকে তোমাদের কাজ শুরু করো। কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সারাদিন তিন বোন মন দিয়ে কাজ করল। সন্ধ্যায় ধনরাজ তাদের হাতে প্রথম দিনের মজুরি তুলে দিল। দিদি, এতদিন পরে নিজের পরিশ্রমের টাকা হাতে নিয়ে কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আজ আমরা আবার নতুন করে বাঁচতে শিখলাম। আজ রাতে অন্তত চিন্তা ছাড়া ঘুমাতে পারবো। সত্যি তাই। আমাদের কুঁড়ে ঘরে আজ অনেক দিন পর হাসি ফিরবে। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আমাদের ভাগ্য বদলাতে শুরু করবে। মনে রাখিস, এই টাকাটা শুধু টাকা নয়, এটা আমাদের পরিশ্রমের সম্মান। আমরা সৎ পথে থাকব, তাহলেই একদিন সব ঠিক হয়ে যাবে। কয়েকদিনের মধ্যেই তিন বোনের সংসার একটু একটু করে গুছিয়ে উঠতে লাগলো। তারা চাল, ডাল, তেল কিনল। কুড়ে ঘরটাও আরো সুন্দর করে সাজালো। এক বিকেলে কাজ থেকে ফেরার পথে কয়েকজন গ্রামের লোক তাদের দেখে আবার ফিসফিস করতে লাগলো। দেখেছো, ধনরাজ ওদের কাজ দিয়েছে, কিন্তু বেশি দিন দেবে না। সত্যিটা জানলে সেও একদিন ওদের তাড়িয়ে দেবে। যাদের বাবা মায়ের নামে কলঙ্ক লেগে আছে তাদের ভাগ্যে সুখ বেশি দিন থাকে না। তিন বোন কথাগুলো শুনে থমকে দাঁড়িয়ে গেল। দিদি, আর কতদিন এসব শুনবো? সবাই আমাদের বাবা মাকে দোষ দেয়, কিন্তু কেউ কখনো বলে না তারা কি অপরাধ করেছিলেন। আমার মনে হচ্ছে আমাদের কাছ থেকে ইচ্ছে করেই সত্যিটা লুকিয়ে রাখা হচ্ছে। আমিও সেটা বুঝতে পারছি, কিন্তু রাগ করে কোনো লাভ নেই। একদিন না একদিন সত্যিটা আমাদের সামনে আসবেই। আমরা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করব। আমার কেন জানি মনে হচ্ছে এই রহস্যের সঙ্গে গ্রামের প্রধান আর ধনরাজ দুজনেরই কোনো না কোনো সম্পর্ক আছে। সবকিছু যেন খুব অদ্ভুত লাগছে। সেই সময় দূরে দাঁড়িয়ে ধনরাজ তিন বোনের কথাবার্তা চুপচাপ শুনছিল। আর কিছুদিন, শুধু আর কিছুদিন, তারপর তোরা নিজেরাই আমাকে সেই জায়গায় নিয়ে যাবি যেটা আমি এত বছর ধরে খুঁজছি। দিন কেটে যাচ্ছিল। ধনরাজের গুদামে কাজ করে তিন বোনের সংসার ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছিল। কিন্তু গ্রামের মানুষ এখনো তাদের ঘৃণার চোখে দেখত। কেউ তাদের সঙ্গে ভালোভাবে কথা বলতো না। আর এই আচরণই মেঘলার মনে বারবার একটা প্রশ্ন জাগিয়ে তুলছিল। তাদের বাবা মা আসলে কি করেছিলেন? দিদি, আজ বাজারে গিয়েছিলাম। সবাই আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেন আমি কোনো অপরাধ করেছি। একজন মহিলা তো সরাসরি বলেই দিল, মা বাবার পাপের শাস্তি একদিন তোদেরও পেতেই হবে। আমি এত কষ্ট পেলাম যে আর একটা কথাও বলতে পারিনি। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমরা জন্ম থেকেই শুধু অপমান শুনে আসছি, কিন্তু কেউ কখনো সত্যিটা বলেনি।
যদি আমাদের বাবা মা সত্যিই কোনো ভুল করে থাকেন তাহলে আমরা সেটা জানব, আর যদি তারা নির্দোষ হন তাহলে সবার সামনে তাদের সম্মান ফিরিয়ে আনব। আমিও ঠিক সেই কথাই ভাবছি। এতদিন শুধু বেঁচে থাকার জন্য লড়েছি, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের সবচেয়ে বড় লড়াই হবে সত্যিটা খুঁজে বের করা। কারণ মিথ্যা অপবাদ নিয়ে কোনো পরিবার বাঁচতে পারে না। সেদিন সন্ধ্যায় ধনরাজ নিজেই 3 বোনকে ডেকে পাঠালো। তোমাদের কাজ দেখে আমি খুব খুশি, তাই ভাবলাম আজ একটু বাড়তি টাকা দিয়ে দিই। আর শোনো, সামনে কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে, সাবধানে থাকবে। কোনো সমস্যায় পড়লে সবার আগে আমার কাছে আসবে। আপনি আমাদের জন্য যা করছেন তার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। যখন পুরো গ্রাম আমাদের তাড়িয়ে দিয়েছিল তখন আপনিই আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। মানুষ মানুষের জন্যই বাঁচে। তোমাদের মুখে হাসি দেখলেই আমার ভালো লাগে। 3 বোন চলে যাওয়ার পর ধনরাজের মুখের হাসিটা মুহূর্তেই বদলে গেল। এত বছর ধরে আমি যে জিনিসটা খুঁজছি সেটা নিশ্চয়ই এই 3 বোনের কাছেই আছে। একটু ধৈর্য ধরতে হবে। ওরা একদিন না একদিন নিজেরাই আমাকে সেই গুপ্ত জায়গায় নিয়ে যাবে। এদিকে রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো টানা বৃষ্টি। 1 দিন, 2 দিন, 3 দিন, বৃষ্টি যেন থামার নামই নিচ্ছে না। দিদি, 4 দিন হয়ে গেল আমরা কাজে যেতে পারিনি। ধনুরাজ যদি রেগে যায়? না, সে অন্তত অন্যদের মতো নয়। সে আমাদের পরিস্থিতি বুঝবে। তবে আমার চিন্তা অন্য জায়গায়। এই বৃষ্টি যদি আরও বাড়ে তাহলে নদীর পানি আমাদের কুঁড়ে ঘর পর্যন্ত চলে আসতে পারে। শুধু তাই নয় দিদি, আমি শুনেছি গ্রামের নিচু এলাকাগুলোতে ইতিমধ্যেই জল ঢুকতে শুরু করেছে। যদি সত্যিই বন্যা হয় তাহলে পুরো গ্রামের মানুষ বিপদে পড়বে। ঠিক সেই সময় দূর থেকে মানুষের চিৎকার শোনা গেল। বাঁচাও, সবাই ঘর ছেড়ে বেরিয়ে আসো, নদীর বাঁধ ভেঙে গেছে, চারদিকে পানি ঢুকে পড়ছে। 3 বোন দ্রুত ঘরের বাইরে বেরিয়ে এলো। দূরে দেখা গেল সারা গ্রামের মানুষ প্রাণ বাঁচাতে শালবনের দিকেই দৌড়ে আসছে। দিদি দেখো, পুরো গ্রামের মানুষ আমাদের দিকেই ছুটে আসছে। যারা একদিন আমাদের দেখে মুখ ফিরিয়ে নিত আজ তারাই সাহায্যের জন্য দৌড়াচ্ছে। সত্যি ভাগ্যের কি অদ্ভুত খেলা। যেদিন আমাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল তখন কেউ 1 গ্লাস পানি পর্যন্ত দেয়নি, কিন্তু আজ তাদের এই অবস্থায় দেখে আমার একটুও রাগ হচ্ছে না। শুধু মনে হচ্ছে মানুষ বিপদে পড়লে সবাই সমান হয়ে যায়। মনে রাখিস, মানুষের ভালো ব্যবহার তার শক্তি। যারা আমাদের সঙ্গে অন্যায় করেছে তাদের মতো আমরা কখনো হব না। চল, সবাইকে আমাদের ঘরে নিয়ে আসি। যতটুকু আছে সবাই মিলে ভাগ করে খাবো। 3 বোন গ্রামের মানুষদের কুঁড়ে ঘরে আশ্রয় দিল। সবার চোখে তখন লজ্জা আর অনুশোচনা। 2 দিন পর বৃষ্টি থেমে গেলে গ্রামের প্রধান রঘুবীর 3 বোনের সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। মেঘলা, আজ আমি তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমরা তোমাদের খুব কষ্ট দিয়েছি। তোমাদের বাবা মায়ের নামে যে অভিযোগ ছিল সেই কারণেই আমরা তোমাদের ঘৃণা করেছি। কিন্তু আজ মনে হচ্ছে হয়তো আমরা বড় ভুল করেছি। যদি সত্যি ভুল করে থাকেন তাহলে আজ সব খুলে বলুন। আমাদের বাবা মা কি করেছিলেন? কেন ছোটবেলা থেকে সবাই আমাদের অপরাধী সন্তান বলে অপমান করেছে? আজ আমরা সত্যিটা জানতে চাই। ঠিক তখনই ভিড়ের পেছন থেকে এক বৃদ্ধ এগিয়ে এলেন। কারণ তোমাদের বাবা মা কোনো চোর ছিলেন না, তারা নির্দোষ ছিলেন। এত বছর ধরে সবাই মিথ্যার ওপর বিশ্বাস করেছে। সবাই অবাক হয়ে বৃদ্ধের দিকে তাকিয়ে রইল। আপনি কে? আর এতদিন কোথায় ছিলেন? আমি সেই মন্দিরের পুরোহিত। বহু বছর আগে আমি নিজের চোখে দেখেছিলাম আসল চোর ছিল ধনরাজ। সে মন্দিরের ধন চুরি করে তোমাদের বাবা মায়ের ওপর দোষ চাপিয়ে দিয়েছিল। আমি সত্য জানতাম, তাই আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়।
প্রাণ বাঁচাতে আমাকে গ্রাম ছেড়ে পালাতে হয়েছিল। তাহলে ধনরাজ আমাদের সাহায্য করছিল কেন? সে তো আমাদের খুব ভালো মানুষ বলে মনে করিয়েছিল। কারণ সে জানত চুরি করা ধনের একটা অংশ সে পায়নি। তার বিশ্বাস ছিল তোমাদের বাবা মা সেই ধন লুকিয়ে রেখেছিলেন, আর সেই গোপন জায়গার কথা শুধু তোমরাই জানো। তাই সে ভালো মানুষের অভিনয় করে তোমাদের বিশ্বাস জিততে চেয়েছিল। ঠিক সেই সময় একজন গ্রামবাসী দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ধনরাজ ফিরে এসেছে। সে শুনেছে গুপ্তধনের খবর বেরিয়ে গেছে। সে এখনই পুরনো বাড়ির দিকে যাচ্ছে। সবাই দৌড়ে সেখানে পৌঁছে গেল। ধনরাজ মাটি খুঁড়ছিল। সরে যাও সবাই, এই ধন আমার। এই ধনের ওপর তোমার কোনো অধিকার নেই। এত বছর ধরে তুমি আমার বাবা মায়ের সম্মান নষ্ট করেছ। আজ আর পালাতে পারবে না। ঠিক তখনই গ্রামের লোকেরা ধনরাজকে ধরে ফেলল। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। সবার সামনে রঘুবীর কাঁদতে কাঁদতে 3 বোনের কাছে ক্ষমা চাইল। আজ থেকে তোমাদের বাবা মায়ের নামের সব অপবাদ মুছে গেল। আমরা সবাই অপরাধী। তোমাদের যে কষ্ট দিয়েছি তার ক্ষমা হয়তো কোনোদিন পাবো না। অতীত আর ফিরবে না। কিন্তু যদি সত্যি বদলে যেতে চান, তাহলে আজ থেকে আর কোনো নির্দোষ মানুষের বিচার না করে তাকে সাহায্য করবেন। সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় ন্যায় বিচার।